বাড়ি থেকে বেরিয়ে এসে লম্বা শ্বাস টেনে নেয় আলভি। শীষ বাজাতে বাজাতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। শীষ বাজালে টেনশন কমে আলভির, রিল্যাক্স ফিল করে তখন। গেটের দিকে এগিয়ে যেতে যেতে বিড় করে বলে, আন্ডারস্কোর আলভি, তোর ইগো খুব শীঘ্রই তোকে বউ ছাড়া করবে। বউয়ের আদর পেতে চাইলে দ্রুত ইগোকে নিজের জীবন থেকে আউট কর, নয়তো তোর বউ গেল। দেশে আসার আগে যা যা বলেছিল আর শর্ত দিয়েছিল সেসবের পর কোন মুখে এখন বলবে, আমি তালাক দেব না, মায়ার সাথেই সংসার করব আমি। জোর করে আলভি বলতে চাইলেও ওর ইগো বারবার বাধা দিচ্ছে। এক কথা একবার বলে এখন আরেকটা বলতে পারছে না। বাড়ির কেউ তো একটা বার বলতে পারে, আর একবার ভেবে দেখো আলভি, কোনোভাবে মায়ার সাথে জীবনটা পার করা যায় না? কেউ তো একটা বার বলতে পারে এই কথাগুলো। এতদিন তো খুব বলতে পেরেছে, এখন কেন বলছে না? খাবার খাওয়ার সময় ভেবেছিল সকলের মুখের উপর বলে দেবে মায়াকে তালাক দেবে না, কিন্তু যখন বলার সময় হলো তখন আর বলতে পারল না। তাই রুমে চলে গেল। রুমে গিয়ে নিজেকে বোঝালো এমন করলে চলবে না, বলতে হবে, কিন্তু ওই যে ইগো, এই ইগো ওকে বলতে দিচ্ছে না। কি করবে বলবে বুঝতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন এই কাঠফাটা রোদে হাঁটছে। কমা কমা ছেলের উপর রেগে আলতাফ মাহমুদ ছেলেকে গালাগালি করেন। সামনে পেলে এখন জুতো পেটা করতেন বোধ হয়। বাড়িতে আসার আগে হম্বিতম্বি করল, শর্ত দিল। আর এখন রাগে গোজগোজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এখন তৈরি হয়ে অফিসে যাবেন। বাড়িতে থাকলে রাগ হুহু করে বাড়তেই থাকবে। ভেবেছিলেন ছেলেটা বোধ হয় ভালো হয়ে গেছে, শুধু ওনাদের উপর রেগে আছে। কিন্তু এই ছেলে তো ছোটবেলার চেয়েও বেশি বজ্জাত হয়ে গেছে। সবাইকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবে বোধ হয়। তালাক দেবে না, সংসারও করবে না, ঝুলিয়ে রেখেছে যেন কোথাও বিয়ে দিতে না পারে। প্রতিশোধ নিচ্ছ বোধ হয় সকলের কাছ থেকে। তিনিও প্রতিজ্ঞা করেন, আজকে অফিস থেকে ফিরে রাতে আলভির ঘাড় ধরে তালাক বলিয়েই ছাড়বেন। আগামী এক সপ্তাহের মধ্যেই মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। নিজেদের ভুলের কারণে ছেলের কাছে নত হয়েছিলেন। নরম পেয়ে তো ছেলে এখন পিণ্ডি চটকাচ্ছে ওনার। আলতাফ মাহমুদের পেছনে পেছনে ঐশী রহমান ও রুমে চলে যান। নাহার বেগম নিজেও রুমে চলে যান। সানজিদা মেয়েকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। মাহির ভীষণ রেগে আছে। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায়। শুধু বসে রইলেন মেহবুবা মেহের। তিনি উঠছেন না সোফা থেকে। ওঠার শক্তিই বোধ হয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে। মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। 13 বছর আগে ছোট যা যখন কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিল মায়াকে সে ছেলের বউ করতে চায়। মেহবুবা মেহের প্রথমে রাজি হননি। তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করে না। ঐশী রহমানের কথা ছিল, এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখনো ছোট, তাই এখন এমন। বড় হলে দুজনেই তো পরিবর্তন হবে। মায়ার স্বভাব পরিবর্তন হবে। এখন বিয়ে পড়িয়ে রাখবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে। মায়াকে ভালোবাসতে শুরু করবে। সবাই বোঝানোর পর তিনি রাজি হয়ে যান আর সেদিনই বিয়েটা হয়ে যায়। নিজেদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আলভি এতগুলো বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রায়। মায়া ছোট থেকেই বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কটু কথা শুনেছে। অনেক আত্মীয় স্বজন আর আশেপাশের অনেকেই জানত আলভি আর মায়ার বিয়ের কথা। এক কান দুকান করে হাজার হাজার মানুষ জেনে গিয়েছে ওদের দুজনের বিয়ের কথা। তারাই সুযোগ পেলে 2-4টা কথা শুনিয়ে দিত মায়াকে। যদিও পরিবারের কারো সামনে বলতে পারত না। মায়াকে একা পেলে বলতো। স্কুল কলেজ আর এখন ভার্সিটিতেও ক্লাসমেটদের কাছে শুনতে হয়, বিয়ে করে বর ফেলে রেখে চলে গেছে। দ্বিতীয়বার দেখতে আসেনি, কথাও বলেনি। আর কোন দিন আসবেও না। কোন সুন্দরী বিদেশিনীকে বিয়ে করে নিয়েছে নিশ্চয়ই। আগে কেউ কিছু বললে একা একা কাঁদত। আস্তে আস্তে বাইরের মানুষদের সাথে মেশা বন্ধ করে দেয়। বাড়ি থেকেও বের হতে চাইতো না। কোন আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চাইতো না। স্কুল কলেজে যেতে চাইতো। সারা বছর টিউশন টিচার বাড়িতে এসে পড়াতো। শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কিছুটা পরিবর্তন হতে শুরু করে। ছোটবেলায় মায়া চুপচাপ সব শুনলেও বড় হওয়ার পর থেকে কেউ কিছু বললে মুখের উপর জবাব দিয়ে দেয়। মানুষের বিভিন্ন কথার কারণে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে। কেউ কিছু বললেই খ্যাক খ্যাক করে, ছ্যাতো করে ওঠে এখন। রাগ যেন থাকে নাকের ডগায়। বাড়ির কারো সাথে সেভাবে কথা বলে না এখন আর। তবে চঞ্চল আর ছটফটে স্বভাবটা এখনো আছে। এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। রাগ উঠলে সেই রাগ প্রয়োগ করে ছোট ভাই মাহিদের উপর।
মাহিদ ওকে খেপায়, মাও খেপে যায়। ধরতে পারলেই হলো, বড় ভাই তো কি হয়েছে? রাগ মিটিয়ে ইচ্ছে মতো কেলানি দেয়। গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল। মাহিদ ওর হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে আগে খেয়েছে। ব্যাস হয়ে গেল, মায়া রেগে ওকে মারতে গেলে দৌড় শুরু করে মাহিদ। মায়া হাতের কাছে ডিম পেয়ে সেটা নিয়েই দৌড় শুরু করেছিল। আর ছুঁড়ে মেরে ছিল আলভির মাথায়। বেচারার এতগুলো বছরের ভুলের শাস্তি মায়া মাথায় ডিম ফাটিয়ে উদ্ভাবন করেছে। আরও কি কি আছে কপালে কে জানে? কমা কমা মায়া নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে। দুই চোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জল। কেন যে এত কষ্ট হচ্ছে? কষ্টগুলো ঘুরে ফিরে বারবার কেন ওর কাছেই আসে শুধু? চোখের পানি মুছে নেয়। কাঁদবে না আর, কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? কেউ ছিল না, নেই। সব দুঃস্বপ্ন আর ছোট্ট একটা ভুল। আলতাফ মাহমুদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও হলেন না। ড্রেস রেখে খাটে বসে পড়েন। খাটের অন্য পাশে মলিন মুখে বসে আছেন ঐশী রহমান। চোখ দুটো এখনো পানিতে টুইটুম্বর। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন, গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছ কেন? আলভিকে আর একটা বার বোঝানো যায় না? ও এরকম করছে হয়তো মায়াকে তালাক দিতে চাইছে না। মুখ ফুটে বলতে পারছে না তাই এমন করছে। তুমি ওকে জন্ম দিলেও এখনো চেননি ঐশী। ওর মস্তিষ্কে নিশ্চয়ই কোন বদবুদ্ধি এঁটে রেখেছে। প্রতিশোধ নেবে আমাদের সকলের কাছ থেকে। তুমি ভুল বুঝছো ওকে। একদম না, ঠিক বুঝেছি আমি। আর একটা বার বলে তো দেখি। আমি কিছু বলতে পারবো না। আমি বলবো। একটু চুপ করে রইলেন। মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন। তারপর বসা থেকে উঠে বলেন, ঠিক আছে, যা বলতে ইচ্ছে বলবে। কোথায় যাচ্ছ? আসছি। রুম থেকে বেরিয়ে যান আলতাফ মাহমুদ। প্রবেশ করেন মায়ার রুমে। রুমে মায়াকে দেখতে না পেয়ে বেকনিতে উকি দেন। নিচে গেল নাকি? পেছনে ফিরতেই দেখেন মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে। কিছু বলবে আব্বু? হুম, কিছু কথা ছিল তোর সাথে। বলো। খাটে বস আগে। মায়া হাত মুখ মুছে খাটে বসে। ওর পাশে বসেন আলতাফ মাহমুদ। ঐশী রহমান ঝিম ধরে ফ্লোরের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। আবেগের বশবর্তী হয়ে 15 বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন কাউকে বলেননি মনের কথা। নিজের মনের কথা মনের ভেতরেই রেখে দিয়েছিলেন। 13 বছর আগে ওনার কানে খবর আসে আলভি পাশের বাসার ছোট মেয়ে মারিয়ার সাথে প্রেম করে। খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি আগেই ভেবে রেখেছেন মায়াকে ছেলের বউ করবেন। নিজের মেয়েকে হারিয়ে মায়াকে মেয়ের মতো করেই লালন পালন করছেন। মনে মনে মায়াকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন। আলভি অন্য মেয়ের সাথে প্রেম করে, আর 2-1 বছর পর বিয়েও করে ফেলতে পারে। তিনি আর দেরি করেন না। আলতাফ মাহমুদকে বলেন নিজের মনের কথা। এবং জেদ ধরে বলেন আজকেই মায়া আর আলভির বিয়ে দিয়ে দিতে। বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহির আর মেহবুবা মেহের রাজি হন না। বুঝিয়ে সুঝিয়ে দুজনকেও রাজি করানো হয়। পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। আলভির ফুপু আঞ্জারা আর ওনার স্বামী সন্তানদের কল করে বাড়িতে ডাকা হয়। আলভি বাড়িতে ফেরার সাথে সাথেই ধরে জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয় দুজনের। সারা দিন বাড়ির বাইরে ঘুরে ফিরে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে আলভি। ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তাসাকে খাবার খাওয়াচ্ছে। পাশেই ফোনের স্ক্রিনে ডুবে আছে মাহিদ। মনোযোগ দিয়ে টাইপিং করছে। আর কাউকে দেখতে পেল না ড্রয়িং রুমে। কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ঘেমে নিয়ে শরীর চিটচিটে হয়ে গেছে। শাওয়ার নিতে হবে। বাইরে এত গরম, সহ্য করা যায় না। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে শরীর শীতল করে। 3/4 প্যান্ট পরে এক হাতে ভেজা ড্রেস অন্য হাতে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসে। সোজা চলে যায় বেকনিতে। ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। গায়ে টি শার্ট জড়িয়ে চুল ব্রাশ করে নেয়। মিষ্টি ঘ্রাণের পারফিউমটা হাতে তুলে নিতেই রুমে প্রবেশ ঘটে ঐশী রহমানের। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার আয়নায় নিজের দিকে তাকায়। ঐশী রহমান আলভির পাশে এসে দাঁড়ান। 10 মিনিট আগেও এসেছিলেন, আলভি ওয়াশরুমে ছিল তাই চলে গিয়েছিলেন। হাতের পারফিউমটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বলবে আম্মু? মলিন মুখে বলেন। তুমি কত দিন আছো বাংলাদেশে? 1 মাস। এতগুলো বছর পর এসে মাত্র 1 মাস? মায়ের মলিন মুখটা 2 হাতে আগলে ধরে। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে দেয়। ব্যবসা ফেলে রেখে তো এখানে বেশি দিন থাকতে পারবো না। আবার আসবো।
ঐশী রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কেন যেন ছেলের মুখের দিকেই শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ছেলেকে দেখার তৃষ্ণা মিটছে না তার। একটু একটু দেখে মন ভরছে না। ঐশী রহমানের চোখ বেয়ে গলগল করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। বাঁধ ভাঙ্গা পানি গড়িয়ে পড়ছে। ছেলের দুই গালে হাত রাখেন। সারা মুখে হাত বুলান। আলভি যখন ছোট ছিল তখন যেভাবে ডাকতেন এখনো সেভাবেই ডেকে ওঠেন। আব্বা, আমার আব্বা। তুমি এতগুলো বছর কেন আমার কাছ থেকে দূরে ছিলে? তুমি আমার আব্বাকে কেন আমার কাছ থেকে এতগুলো বছরের জন্য কেড়ে নিয়েছিলে? আমার বুকটা যে হাহাকার করত আমার আব্বাকে বুকে নেওয়ার জন্য। আব্বা গো, তুমি এত বড় শাস্তি কেন দিলে আমাকে? আমি ভুল করেছিলাম, তোমার সাথে অন্যায় করেছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে আব্বা? আব্বা তুমি এত পাষাণ কেন? আমার কথা তোমার একটুও মনে পড়ে নাই আব্বা? 11টা বছর তুমি আমার সাথে কথা বলনি আব্বা। আম্মু শান্ত হও, কাঁদছো কেন এভাবে? অসুস্থ হয়ে যাবে তো, শান্ত হও। আমি এসেছি তো, এখন থেকে ঘন ঘন আসবো। শান্ত হও এখন। ঐশী রহমান শান্ত হতে পারেন না। ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলেকে দেখার পর থেকে একটা বার জড়িয়ে ধরার জন্য অস্থির হয়েছিলেন। ছেলের শর্তগুলো শোনার পর রাগে অভিমানে ছেলের সাথে কথা বলেননি গতকাল। তখন সেভাবে কথা না বললেও ছেলে ঘুমোতে চলে যাওয়ার পর থেকে সে নিজের কান্না আটকে রাখতে পারছিলেন না। সারা রাত কেঁদেছেন। আজ সারা দিন একটু পর পর কেঁদেছেন। ছেলে বাড়িতে ফিরেছে কিনা একটু পর পর দেখেছেন। কয়েকবার বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু তার ছেলে বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর যখন শুনল বাড়িতে ফিরেছে তখনই এই রুমে এসেছিলেন। কিছু সময় বসেও ছিলেন। ওয়াশরুম থেকে বের হচ্ছিল না বলে নিজের রুমে গিয়ে স্বামীকে আবার কতক্ষণ বোঝালেন আলভিকে যেন একটা বার তিনি বলেন মায়ার সাথে সংসার করার কথা। কিন্তু আলতাফ মাহমুদ সাফ সাফ না করেছেন। এই বিষয়ে তিনি একটা কথাও বলবেন না আলভির সাথে। কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারেন না ঐশী রহমান। দাঁড়িয়ে থাকতে পারছেন না। আলভি মাকে ধরে নিয়ে খাটে বসায়। বেড সাইড টেবিলের উপর রাখা পানির বোতল থেকে মাকে পানি খাওয়ায়। পানির বোতল রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শান্ত হও আম্মু। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তোমার? সরি, 1000 বার লাখো কোটি বার সরি। আর কোন কষ্ট দেব না তোমাদের কাউকে। কমা কমা। ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসেছে সবাই। শুধু নেই মায়া। ও এখনো রুম থেকে বের হয়নি। মাহিদ গিয়ে ডেকে এসেছে দুবার। মায়া রুম থেকে বের হয়। ও কেন লুকিয়ে থাকবে? চোরের মতো, খুনির আসামির মতো কেন লুকিয়ে বসে থাকবে? ও তো চুরি করেনি আর না খুন করেছে। তাহলে কেন আলভির জন্য রুম বন্দি হয়ে থাকবে? অনেক থেকেছে বাড়ি বন্দি, রুম বন্দি হয়ে। আর না। সিনা টান টান করে সিঁড়ি বেয়ে নেমে আসে। কাউকে ভয় পায় না আর না কাউকে পরোয়া করে এখন। ওই আলভিকে তো মোটেও ভয় পায় না। শুধু সামনে থেকে দেখলে শরীর কাঁপে, বুক কাঁপে। নাম শুনলে বুকের ভেতর দিরিম করে ওঠে। তাছাড়া আর কিছুই হয় না। নিচে নেমে স্বাভাবিকভাবে ডাইনিং রুমে এগিয়ে যায়। বসে আলভির সামনাসামনি হয়ে। আলভি চোখ তুলে একবার তাকায় মায়ার মুখের দিকে। তারপর আবার খাওয়ায় মনোযোগ দেয়। অন্য দিনের তুলনায় আজকে ডাইনিং রুম একদম নিশ্চুপ। মাথার উপরের ফ্যানটা শুধু ভো ভো শব্দ তুলে ঘুরছে। 9টার মধ্যে সকলের খাওয়া শেষ হয়। আলতাফ মাহমুদ আলভির হাত শক্ত করে চেপে ধরেন। এই ছেলেকে এখন কিছুতেই পালাতে দেবেন না। একটা না একটা বিহিত করতেই হবে এখন। হয় তালাক দে নয়তো সংসার কর। এভাবে বাচ্চাদের মতো হাত চেপে ধরছো কেন আব্বু? আমি কোন বাচ্চা ছেলে না আর না কোন মেলায় রয়েছি যে হারিয়ে যাব। হাত ছাড়ো। সবাই তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। কোন চালাকি নয়। কি চালাকি করলাম? সবাই সোফায় বসো। আলভিকে টেনে নিয়ে সোফায় বসেন নিজেও। তুমি কি চাইছো? আপাতত ঘুমোতে চাইছি। চরম বিরক্ত আলতাফ মাহমুদ। মায়াকে তালাক দাও এখন। আমি তালাক দেওয়ার পর কি করবে? মায়াকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। ছেলে দেখেছো? হ্যাঁ। ছেলে মায়াকে দেখেছে? হ্যাঁ। ছেলের বাড়ি কোথায়? থাকে কোথায়? কি করে? নাম কি? দেখতে কেমন? এতগুলো প্রশ্ন শুনে বাড়ির সবাই তাকিয়ে আছে আলভির দিকে। তা দিয়ে তোমার কি কাজ? তোমার কাজ তুমি করো। দ্রুত বলে ফেলো বাক্য 3টা। ছেলের পিক দেখাও আমাকে। কেন? আমি দেখব তাই। আলতাফ মাহমুদ ছেলেকে নিজের ফোনে থাকা একটা ছেলের পিক বের করে দেখান। আলভি মনোযোগ দিয়ে দেখে ছেলেটাকে। পছন্দ হয়নি।
আন্ডারস্কোর কি? আন্ডারস্কোর ছেলেটাকে দেখতে যেন কেমন? আন্ডারস্কোর তোমার চেয়ে বেশি সুদর্শন। আর তোমার তো পছন্দ হওয়ার দরকার নেই। যার সাথে বিয়ে হবে সে পছন্দ করলেই হলো। আলভি মনে মনে বলে, আন্ডারস্কোর আমার বউকে বিয়ে করবে আর আমার পছন্দ হতে হবে না? আর এই ছেলে কোন এঙ্গেল থেকে আমার চেয়ে বেশি হ্যান্ডসাম? দুদিন পরেই তো টাক হয়ে যাবে। ফোনটা বাবার হাতে ধরিয়ে দেয়। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আন্ডারস্কোর আমি মায়াকে তালাক দেব না। ও আমার বউ আর আমার বউ হয়েই থাকবে সারা জীবন। কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রাত প্রায় 11টা বেজে গেছে। আলভির ঘুম আসছে না আজ এখনো। শোয়া থেকে উঠে বসে হাতের ফোনটা পাশে রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। এগিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করে। দুটো সিগারেট আর লাইটারটা হাতে নিয়ে বেলকনির দিকে আগায় নিঃশব্দে। কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। ঘুরে দাঁড়িয়ে রুমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। লাইটার আর সিগারেট দুটো প্যান্টের পকেটে ভরে নেয়। যদি কেউ সামনে চলে আসে বলা তো যায় না। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে ভাবে, ও ড্রয়িং রুম থেকে চলে আসার পর কি কথা হয়েছে সকলের মধ্যে? সকলের রিয়াকশন কেমন ছিল? বিশেষ করে মায়ার? সবাই নিশ্চয়ই অনেক বেশি অবাক হয়েছে, সাথে শোকড। সকালে এই বিষয়টা নিয়ে সবাই ওকে হাজারটা প্রশ্ন করবে। হঠাৎ মতো পরিবর্তন করার কারণ জানতে চাইবে। তখন এতগুলো প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয় তাই দ্রুত নিজের রুমে এসে ডোর লক করে দিয়েছিল। ভেবেছিল কেউ এসে হয়তো ওকে ডাকবে কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ওকে ডাকেনি আর না ওর রুমের ডোর নক করেছে। সবাই কি স্বাভাবিকভাবে নিয়েছে? নাকি অন্য কোন কারণে চুপ করে রয়েছে? ছাদের কাছাকাছি আসতেই পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে ছাদে উঠে আসে। তখনই ওর কানে ভেসে আসে কোন এক মেয়ের গলায় বিষাদ মিশ্রিত গান। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুর অড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে, খবর নিলা না বিধি, খবর নিলা না। আলভি মনোযোগ দিয়ে শোনে গানটা। কণ্ঠস্বর পরিচিত, এটা মায়ার গলার স্বর। মায়া এত রাতে ছাদে কি করছে? আবার এভাবে গলা ছেড়ে গান গাইছে। অন্ধকার রাতে ছাদে টিমটিম আলোর একটি লাইট জ্বলছে। যেদিক থেকে গলার স্বর ভেসে আসলো সেদিকেই তাকিয়ে আছে আলভি। ছাদের কার্নিশে রেলিং ধরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে মায়া। আলভি মায়ার দিকে এগিয়ে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খেতে শুরু করে। কলেজে ভর্তি হওয়ার পর বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খেতে শুরু করেছিল। সেই অভ্যাস এখনো রয়ে গেছে। কিছুতেই খাওয়া বন্ধ করতে পারে না। তবে আগের চেয়ে অনেক কমিয়ে ফেলেছে খাওয়া। অন্ধকার আকাশ পানে হাত বাড়ায় মায়া। যোজন যোজন দূর থেকে যেন ছুতে চায় ওই তারাগুলোকে। ছুতে পারে না তারাগুলো, হাত গুটিয়ে নেয়। আকাশ পানে তাকিয়ে ধীর মলিন স্বরে বীর বীর করে বলে, আন্ডারস্কোর আল্লাহ আমার সাথে এমন কেন করছো তুমি? আমি কি বিশাল কোন পাপ করে ফেলেছি? তুমি এত কষ্ট কেন দাও আমাকে? একটু থেমে লম্বা শ্বাস টেনে নেয়। আন্ডারস্কোর তুমি কেন ফিরে এলে? দূরে ছিলে সেটাই তো ভালো ছিল। স্বপ্নে তোমার সাথে সংসার করতাম। কল্পনায় তোমায় দেখতাম, ভাবতাম সেটাই আমার জন্য ভালো ছিল। আমাকে এক আকাশ সম যন্ত্রণা দেওয়ার জন্য কেন ফিরে এলে? আর কত পোড়াবে আমাকে? দূরেই থাকতে, কোন দিন সামনে না আসতে। তোমার অপেক্ষাতেই না হয় এক জীবন পার করে দিতাম। তুমি ফিরে এলে আমার সাথে সংসার করার জন্য না, তালাক দেওয়ার জন্য। কি মনে করে আবার বলছো তালাক দেবে না? আমাকে কষ্ট দেওয়া কি শেষ হয়নি? আরও যন্ত্রণা দেওয়া বাকি রয়ে গেছে? রাগ কমেনি তোমার? তিলে তিলে কষ্ট যন্ত্রণা দেওয়ার চেয়ে একেবারে মেরে ফেললেই তো পারো তোমরা সবাই। আর কত সহ্য করব আমি? সব দোষ কি শুধুই আমার? কারো কোন দোষ নেই? তোমার কি দোষ ছিল না? সব সময় আমরা মেয়েরাই কেন সাফার করব? এই সমাজ সব সময় কেন মেয়েদের দোষ দেখে? তুমি জানো কি? আমার সহপাঠীরা বাদেও কলেজের শিক্ষক পর্যন্ত আমাকে নিয়ে মজা নিত। আমাকে কথা শোনাতো। 9 বছর বয়স থেকে আমি কি কি সহ্য করেছি তা তোমার আর এই পরিবারের ধারণার বাইরে। আমি আর সহ্য করতে পারছি না এসব, সহ্য করতে পারবো না আর। হাঁপিয়ে গেছি এখন। তোমার উদ্দেশ্যে কি? তুমি কি চাও জানি না। তুমি তখন ড্রয়িং রুমে যা বললে তা কেন বলেছ তাও বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলনি কিছু। আমি এখন মুক্তি চাই এসব থেকে। বিশেষ করে তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি চাই না তোমার বউ হয়ে থাকতে। আমাকে মুক্তি দিয়ে দাও তুমি। কথাগুলো বলতে বলতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। সব কিছু এখন অসহ্য লাগে।
শুয়ে থেকেও ঘুম আসছিল না। রুমে থাকতে দম বন্ধ হয়ে আসছিল, তাই ছাদে উঠে এসেছে। রাতে এই বাড়ির কেউ ছাদে আসে না। মায়া মাঝে মধ্যেই রাতে এসে ছাদে বসে থাকে। দূর আকাশ পানে তাকিয়ে অর্ধেক রাত পার করে দেয়। গলা ছেড়ে গান গায়, ফোনে গান শোনে, একা একা কথা বলে। এই সব ওর নিত্য দিনের সঙ্গী। বীর বীর করে আবার বলে, মুক্তি চাই আমি। বিয়ে, সংসার শখ মিটে গেছে আমার। একটা রাত ভালোভাবে ঘুমোতে চাই। একটা দিন চোখের পানি না ফেলে বাঁচতে চাই। আমাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার কথা ভেবে সময় নষ্ট না করে পছন্দ মতো মেয়ে খুঁজে বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিলেই তো পারো। এত রাতে ছাদে দাঁড়িয়ে বীর বীর কি বলছো? হঠাৎ পুরুষালী গম্ভীর গলার স্বর শুনে ভয়ে চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায়। ওর সামনেই দাঁড়িয়ে আছে লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের একজন পুরুষ মানুষ। মায়া কাপা গলায় বলে, কে? আমি। মায়া বুঝতে পারে এটা আলভি। আলভি এত রাতে ছাদে কেন এসেছে? মায়া দ্রুত আলভির সামনে থেকে সরে যায়। দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পেছনে পেছনে আলভি এগিয়ে যেতে যেতে বলে, মায়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। আমার কথা শোনো, দাঁড়াও। মায়া দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে যায়। আলভি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মায়ার পালিয়ে যাওয়া। ওর কথাগুলো তো শুনে যাবে নাকি? সিগারেট খাওয়া শেষ হচ্ছিল না, তাই দূরে দাঁড়িয়েছিল এতক্ষণ। কথা বলার জন্য এগিয়ে আসতেই পালিয়ে গেল। মায়া সোজা রুমে এসে ডোর লক করে দেয় ভেতর থেকে। ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। একে তো হঠাৎ কথা বলায় ভয় পেয়ে গেছে, তার উপর ওটা আলভি। নিজের হাত পায়ের দিকে তাকায়, অস্বাভাবিকভাবে কাঁপছে হাত দুটো। পানি খাওয়া প্রয়োজন। দৌড়ে এসে এখন দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না। হামাগুড়ি দিয়েই পানির কাছে এগিয়ে যায়। কাঁপতে থাকা হাতেই পানির গ্লাস শক্ত করে চেপে ধরে পানি খায় পুরোটা। গ্লাস বেডের উপর রেখে বেডের সাথে হেলান দিয়ে বসে। আলভি সামনে আসলেই এমন কেন হয়? আলভি হেঁটে এগিয়ে গিয়ে রেলিং এর উপর বসে দ্বিতীয় সিগারেটটা ধরায়। মায়ার গলার স্বর শুনেই বুঝতে পেরেছিল হঠাৎ কথা বলায় মায়া ভয় পেয়ে গেছে। এভাবে হঠাৎ কথা বলা উচিত হয়নি। কিন্তু বীর বীর করে কি বলছিল? সিগারেটের বিষাক্ত ধোঁয়া খোলা আকাশের দিকে উড়িয়ে দেয়। মায়ার সাথে কথা বলতে হবে। ডাইনিং টেবিলে আর সোফায় মায়ার চোখ মুখের দিকে খেয়াল করেছিল। মায়ার চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। মায়া ওর উপর রেগে আছে হয়তো। আর রেগে থাকাটাই স্বাভাবিক। সিগারেট শেষ করে রেলিং এর উপর থেকে নেমে দাঁড়ায়। দুই হাত পকেটে গুজে সিঁড়ির দিকে এগিয়ে যায় আস্তে আস্তে শীষ বাজাতে বাজাতে। করিডোরে আসতেই ওর সামনে পড়ে আলতাফ মাহমুদ। ওনাকে দেখেই আলভির পা দুটো থেমে যায়। আলতাফ মাহমুদের পা দুটো থেমে গেছে। অবাক হয়ে বলেন, তুমি এখনো ঘুমাওনি? ওদিকে কোথায় গিয়েছিলে? আলভি কথা বলে না। সিগারেট খেয়েছে একটু আগেই, এখন কথা বললেই আলতাফ মাহমুদ বুঝতে পেরে যাবেন। ছাদে গিয়েছিলে নাকি? আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আজকে ঘুম পায়নি? তখন তো কাউকে কিছু বলতে না দিয়েই রুমে এসে ডোর লক করে দিলে। এখন না ঘুমিয়ে ছাদে কি করতে গিয়েছিলে? আলভি এবারেও চুপ করে রইল। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে যায় আলতাফ মাহমুদের। এই ছেলেটা এমন কেন হয়েছে? কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। কেউ কিছু জিজ্ঞেস করবে বলে আগেই কেটে পড়ে সেখান থেকে। এই ছেলে নিজেকে কি মনে করে? আমেরিকার প্রেসিডেন্ট? চলন বলন দেখলে তাই মনে হয়। কথা বলছো না কেন? মুখে কুলু পেটেছ? কথা আছে তোমার সাথে, নিচে চলো। আলভি ওর বাবাকে ক্রস করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তারপর বলে, তোমাদের সকলের যত কথা আছে, প্রশ্ন আছে সেসব আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শুনবো, আর উত্তর দেব। এখন অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এখনই কথা বলতে চাই। সকালে। বলেই নিজের রুমে ঢুকে যায়। ডোর লক করে ফোঁস করে শ্বাস ছাড়ে। ভাগ্য ভালো গন্ধ পায়নি। ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে কুলি করে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন ভোরে অন্ধকার অন্ধকার থাকতে থাকতেই ঘুম থেকে ওঠে আলভি। ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করার জন্য। জগিং করে 6টার সময় বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ওর বাবা আর শ্বশুর সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে। আলভিকে দেখেই আলতাফ মাহমুদ সোফায় বসতে বলে, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসি। ঘামে শরীর ভিজে গেছে। না, আগে কথা বলবে তারপর ফ্রেশ হতে যাবে। জাস্ট 10 মিনিট লাগবে ফ্রেশ হতে। যাব আর আসবো। তোমরা দুজন নিজেদের কথা শেষ করো ততক্ষণে। বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় আলভি। ফ্রেশ হয়ে 15 মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে আলভি।
ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে। শুধু মায়া আর মান্তাসা নেই। আলভি সিঙ্গেল সোফায় বসে। আলতাফ মাহমুদ বলেন, আন্ডারস্কোর কি চাইছো তুমি? আন্ডারস্কোর কি? আন্ডারস্কোর গতকাল রাতে কি বললে, ক্লিয়ার করে বলো। আন্ডারস্কোর বলেছি আমি মায়াকে তালাক দেব না। আন্ডারস্কোর দেবে না সেটা তো বুঝতে পেরেছি। কেন দেবে না সেটা খোলাসা করো। সম্পর্কটা তো এভাবে ঝুলিয়ে রাখার কোন মানে হয় না। হয় সংসার করো নয়তো মুক্তি দিয়ে দাও। আন্ডারস্কোর আমি মায়ার সাথেই সংসার করব। রাতে আলভির কথা শুনে সবাই যতটা না অবাক হয়েছিল এখন যেন তার চেয়ে কয়েক গুণ বেশি অবাক হয়েছে। রাতে আলতাফ মাহমুদ বলেছিলেন আলভি তালাক দিলেই মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। ছেলে আগেই দেখে রেখেছে, মানে সবকিছু আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। এখন শুধু দুজনের তালাক হওয়া বাকি। আলভি মায়াকে এখন তালাক দেবে না, সংসারও করবে না। অন্য কোথাও বিয়েও হতে দেবে না। সারা জীবন এভাবেই ঝুলিয়ে রাখবে। সবাই ভেবেছিল আলভি সবকিছু জেনে নিজের রাগ আর জেদের কারণে অমন কথা বলেছে। কিন্তু এখন তো দেখছে অন্য কিছুই। নাহার বেগম বলেন, আন্ডারস্কোর কি বললি তুই? আবার বল। আন্ডারস্কোর বলেছি আমি মায়াকে তালাক দেব না। ওর সাথেই সংসার করব, বাকি জীবন কাটাবো। নাহার বেগমের কুঁচকে যাওয়া গাল দুটো ফুলে ওঠে। ওষ্ঠদ্বয় প্রসারিত হয়। চোখে মুখে হাসি ফুটে উঠেছে। ঐশী রহমানের চোখে মুখেও খুশির ঝিলিক দেখা যায়। মেহবুবা মেহেরের চোখে মুখেও একই রকম হাসি। তার মেয়ের এলোমেলো জীবনটা এবার বোধহয় গুছিয়ে উঠবে। মাহির বলে, আন্ডারস্কোর তুই তো মায়াকে তালাক দেওয়ার জন্যই দেশে এসেছিস। তাহলে এখন তালাক না দিয়ে সংসার করতে চাইছিস কেন? কিছু প্ল্যান করিসনি তো? মাহিরের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আলভি বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আন্ডারস্কোর এসব কি বলছো ভাইয়া? কিসের প্ল্যান করব? মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? আলতাফ মাহমুদ বলেন, আন্ডারস্কোর তোমার মন পরিবর্তন হলো কেন হঠাৎ? আগে তো খুব হম্বি তম্বি করেছিলে। এখন তাহলে এমন সিদ্ধান্ত কেন? তোমার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক লাগছে না। নিশ্চয়ই কোন গড়বড় আছে। তুমি কি চাইছো? তোমার মনে কি চলছে ক্লিয়ার করে বলো। আন্ডারস্কোর আমার মনে একটা ভাবনাই চলছে, বিয়ে করেছি এখন সংসার করব। তারপর তোমাদের 10-12টা নাতি নাতনি উপহার দেব। ব্যাস, তাছাড়া আর কিছুই না। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকিয়ে আছে সবাই। আলভি বলছে এসব কথা? এই ছেলের শরীরে জিন বা ভূত ভর করেনি তো? জিন বা ভূতই এসব কথা বলছে নিশ্চয়ই। না হলে তো এসব কথা ওর মুখ দিয়ে বের হওয়ার কথা নয়। হঠাৎ করে এই ছেলের হয়েছে কি? আন্ডারস্কোর সত্যি সত্যি তুমি মায়ার সাথে সংসার করতে চাইছো? আন্ডারস্কোর হ্যাঁ। আন্ডারস্কোর কিন্তু মায়া করতে চায় না। আলতাফ মাহমুদের এমন কথায় সবাই অবাক হয়ে যায়। আলভি কপাল ভ্রু কুঁচকে বলে, আন্ডারস্কোর কেন? আন্ডারস্কোর জানি না আমি। মায়া বলেছে তোমার সাথে সংসার করবে না। আজকেই তালাক দিয়ে দিতে বলেছে। আন্ডারস্কোর মিথ্যে বলছো তুমি। আন্ডারস্কোর একটাও মিথ্যে বলছি না। সকলের সামনেই তো বলেছিল। আমি ওকে বোঝাতে গিয়েছিলাম, ও সোজা সাপটা না করে দিয়েছে। তোমার সাথে কিছুতেই সংসার করবে না। আন্ডারস্কোর আমি বিশ্বাস করি না। আন্ডারস্কোর তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু যায় আসে না। তুমি মায়াকে তালাক দিয়ে দাও, আমি ওকে অন্য জায়গায় বিয়ে দেব। এভাবে তো ওর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। আন্ডারস্কোর মায়াকে ডাকো এখানে। আন্ডারস্কোর কেন? আন্ডারস্কোর ও আমার সামনে নিজের মুখে বলবে তবেই আমি বিশ্বাস করব। আন্ডারস্কোর মাহিদ যা মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিদ সোফা ছেড়ে মায়ার রুমের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিট পরেই মায়া নিচে নেমে আসে। মাথা নিচু করে দাঁড়ায় সকলের সামনে। আলভি মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। গত দুদিনের তুলনায় আজকে মায়ার চোখ মুখ ফোলা ফোলা দেখাচ্ছে। মুখের রং কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। চুলগুলো বোধহয় এলোমেলো হয়ে আছে, ওড়না দিয়ে ঢেকে রাখার কারণে সেভাবে বোঝা যাচ্ছে না। তবে কপালের দিকে এলোমেলো হয়ে বেরিয়ে আছে অল্প কিছু চুল। মায়ার এমন মলিন চেহারা দেখে আলভির ভীষণ মায়া হয়। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে এতগুলো বছর ধরে। আহনাফ মাহমুদ মেয়ের দিকে তাকিয়ে বলেন, আন্ডারস্কোর আলভি তোর সাথে সংসার করতে চাইছে। আমরাও সেটাই চাই। আমরা চাইলেই তো হবে না, তোরও চাইতে হবে। এখন তুই কি চাইছিস? তোর উপর কোন কিছুই আর জোর করে চাপানো হবে না। তুই যা বলবি তাই হবে। আন্ডারস্কোর আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। নিচের দিকে দৃষ্টি স্থির রেখে কাট গলায় বলে কথাগুলো। আন্ডারস্কোর ভেবে দেখ। আন্ডারস্কোর অনেক ভেবেছি আর ভাবতে চাইছি না। আন্ডারস্কোর এটাই তোর শেষ সিদ্ধান্ত? আন্ডারস্কোর হ্যাঁ। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, আন্ডারস্কোর এবার কি বলবে?
আন্ডারস্কোর ওর সাথে আমি আলাদা করে কথা বলতে চাই। মায়ার রাগী কাট কাট গলার স্বর। আন্ডারস্কোর আমি কারো সাথে কোন কথা বলতে চাই না। আলভি মায়ার রাগী চেহারার দিকে তাকিয়ে থাকে। এত রাগ, মায়া এখনো নিচের দিকে তাকিয়ে আছে। একটা বার মুখ তুলে কারো দিকে তাকায়নি। ঐশী রহমান মায়ার দিকে তাকিয়ে বলেন, আন্ডারস্কোর মায়া এমন কথা বলছো কেন? আলভি কে? আন্ডারস্কোর প্লিজ আম্মু আমি আর কোন কথা শুনতে চাইছি না। এত বছরে মানুষের এত এত কথা শুনেছি যে এখন আর কারো কথা শুনতে ইচ্ছে করে না। এতগুলো বছর আমি সবকিছু মেনে নিয়েছি কিন্তু এখন আর মানতে পারবো না। তোমার ছেলে যা করতে এতগুলো বছর পর বাড়ি ফিরেছে তা করতে বলো। আন্ডারস্কোর ও তো তোমার সাথে সংসার করতে চাইছে মায়া। আন্ডারস্কোর উনি সংসার করার জন্য দেশে আসেনি আম্মু। আন্ডারস্কোর কিন্তু এখন তো। আন্ডারস্কোর এখন উনি চাইলেও আমি চাই না। আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে আর এমন জীবন থেকে। মেহবুবা মেহের বলেন, আন্ডারস্কোর মায়া বিয়েটা তো ছেলে খেলা না। একটা বার তো। আন্ডারস্কোর তোমরা সবাই তো আমাদের দুজনের সাথে ছেলে খেলাই খেলেছিলে আম্মু। যেই বয়সে আমি হাফ প্যান্ট পরে খালি গায়ে দৌড়ে বেড়াতাম সেই বয়সে তোমরা আমাকে এলোমেলো ভাবে শাড়ি পরিয়ে একজনের সাথে বিয়ে দিয়ে দিলে। তখন আমি বুঝতামই না হাজবেন্ড ওয়াইফ কাকে বলে। বিয়ে কি? বিয়ে হলো হাজবেন্ড ও হারিয়ে গেল। যেই ছেলেটার সাথে জোর করে বিয়ে দিলে সেই ছেলেটাকেও বোঝার চেষ্টা করনি তোমরা কেউ। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিল। দাড়ি গোঁফ ওঠেনি তখনও। রাগে ক্ষোভে সেও বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে চলে গেল বহু দূরে। সে পরিবার হারিয়েছিল আর আমি আমার শৈশব কৈশোর ফিরিয়ে দিতে পারবে পেরিয়ে যাওয়া প্রায় 13টি বছর? তোমরা ছেলে খেলা খেলনি আমাদের দুজনের সাথে? মায়ার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। মায়ার চোখে চোখ রাখতেও পারে না কেউ। কিন্তু আলভি মায়ার চোখের দিকে তাকিয়ে আছে। মাও আলভির মুখের দিকেই তাকিয়ে আছে। আলভির বিশ্বাস হচ্ছে না মায়া এতগুলো কথা বলল। এই মেয়ে তো এখন কথা বলতে শিখে গেছে। মায়া আলভির দিকে তাকিয়ে থেকেই বলে, আন্ডারস্কোর তোমরা এতগুলো বছর যা যা বলেছ সব শুনেছি আমি। এখন আমি নিজের কথা শুনব। আমি চাই না ওনার সাথে সংসার করতে। উনি আমাকে তালাক দেওয়ার জন্য এসেছে ভালো কথা। তালাক দিয়ে দিক। এই সম্পর্ক থেকে মুক্ত হয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে সংসার করুক। আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। আমি নিজেকে নিয়ে ভাবতে পারি এখন। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে মায়ার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, আন্ডারস্কোর তোমার সাথে কথা আছে আমার, রুমে চলো। মায়া শক্ত হয়ে দাঁড়ায়। ঝাড়ি দিয়ে আলভির হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। আঙ্গুল তুলে শাসিয়ে বলে, আন্ডারস্কোর আপনি ছোবেন না আমায়। আপনার সাথে কোন কথা নেই আমার আর না আগে ছিল। নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি। আলভি পুনরায় মায়ার হাত ধরতে গেলে মায়া হাত গুটিয়ে নেয়। আলভিকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় সিঁড়ি বেয়ে। পেছনে পেছনে আলভি নিজেও দ্রুত এগিয়ে যায় আর ডাকতে থাকে। মায়া রুমে ঢুকেই আলভির মুখের উপর ডোর লক করে দেয়। একটুর জন্য মায়াকে ধরতে পারল না, রুমেও ঢুকতে পারে না। রেগে ডোরের উপর হাত মুঠো করে পাঞ্চ মারে। জোরে শব্দ হয়। এত জোরে শব্দ শুনে কেঁপে ওঠে মায়া। ডোরে করাঘাত করে বেশ কয়েকবার উচ্চ স্বরে ডাকে মায়ার নাম ধরে। মায়া টু শব্দ অবধি করে না। যেন রুমের ভেতর কেউ নেই। মায়ার সারা শব্দ না পেয়ে বুঝতে পারে মায়া একটা কথাও বলবে না এখন, ভেতর থেকেও বের হবে না। এখন না বেরোলেও পরে তো বের হবেই। কতদিন রুমের ভেতরে থাকবে? রেগে ফোঁস ফোঁস করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাগ হচ্ছে ভীষণ। আমান থাকলে এখন ওর উপর রাগ ঝাড়তে পারত। ড্রয়িং রুমে সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। মাহির সকলের দিকে একবার নজর বুলিয়ে বলে, আন্ডারস্কোর আমি প্রথমেই নিষেধ করেছিলাম। সেদিন আমার কথা শুনলে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। মাহিদ বলে, আন্ডারস্কোর একবার এ রাজি তো সে রাজি না। আবার সে রাজি তো এ রাজি না। দুজনকে এক রুমে 1 মাস বন্দি করে রাখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আন্ডারস্কোর তুই বেশি কথা বলিস। চুপচাপ বসে থাক। আন্ডারস্কোর হ্যাঁ চুপচাপ বসে থাকো আর এদের দুজনের কাহিনী অনন্তকাল চলতেই থাকবে। আন্ডারস্কোর তুই যাবি এখান থেকে নাকি? আন্ডারস্কোর যাচ্ছি, ভালো কথা বললেই দোষ। সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায় মাহিদ। নিজের পরিবার আর এই দুজন জামাই বউয়ের উপর ভীষণ রাগ হচ্ছে। এদের চক্করে পড়ে ওর খাওয়া হলো না। ভার্সিটি যেতে হবে একটু পরেই। বাইরের খাবার খেতে পারে না, খেলেই বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বাড়ি থেকে না খেয়ে বেরোলে সারা দিন না খেয়েই থাকতে হবে। কি আর করার। আন্ডারস্কোর দুপুরে মায়াকে ডাকতে আসে মাহির। এর আগে ঐশী রহমান, মেহবুবা মেহের, সানজিদা এসে ডেকে গেছে অনেকবার।
কথা বললেও রুম থেকে বের হয়নি মায়া। আন্ডারস্কোর বনু ডোর খোল। মায়া সারা শব্দ করে না। মাহির নরম মায়াবী স্বরে বলে, আন্ডারস্কোর বনু ডোর খোল, তোর সাথে কথা আছে আমার। কথাগুলো বলেই চলে যাব। মায়া ডোর খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে মাহির খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। মাহির বোনের মুখের দিকে তাকায়। মায়াকে স্বাভাবিক লাগছে। ভেজা চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। মাত্রই বোধহয় ওয়াশরুম থেকে বেরিয়েছে। মায়া পথ ছেড়ে দাঁড়ায়। মাহির ভেতরে প্রবেশ করে। মায়া ডোর লক করে বেডে এসে বসে। মাহির ভাত মাখাতে মাখাতে বলে, আন্ডারস্কোর সবাই এত বার করে ডেকে গেছে, বের হোসনি কেন? আন্ডারস্কোর ইচ্ছে হয়নি তাই। আন্ডারস্কোর তাই বলে না খেয়ে থাকবি দুপুর পর্যন্ত? আন্ডারস্কোর কে বলল আমি না খেয়ে আছি? আন্ডারস্কোর কি খেয়েছিস? আন্ডারস্কোর কেক, বিস্কুট, বাদাম, চানাচুর আর চকলেট। আন্ডারস্কোর কোথায় পেলি? আন্ডারস্কোর আমার রুমে ছিল আগে থেকেই। আন্ডারস্কোর এত রাগ ভালো না। আন্ডারস্কোর কোথায় এত রাগ দেখলে? আন্ডারস্কোর আর একটা বার। আন্ডারস্কোর ওই প্রসঙ্গে কথা বলতে চাইছি না ভাইয়া। মাহির বোনের মুখে ভাত পুড়ে দিয়ে তাকিয়ে রইল। মায়া ভাত চিবুতে চিবুতে বলে, আন্ডারস্কোর তুমি খেয়েছো? আন্ডারস্কোর খাবো একটু পর। আন্ডারস্কোর বাড়ির সবাই? আন্ডারস্কোর খেতে বসেছে। আলভি নিজের রুমে ডোর লক করে বসে আছে। সকালেও খায়নি, এখনো বের হচ্ছে না। আন্ডারস্কোর ওনার কথা তো জিজ্ঞেস করিনি তোমাকে আমি। মাহির বোনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু উল্টো মায়া ওর ভাইকে জ্ঞান দিতে শুরু করে। মাহিরকে কিছু বলতেই দেয় না। নিজেই এটা সেটা বলে যায়। মাহির বোনের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুধু শুনেই যায়। মায়া এত কথা বলতে পারে আজকের আগে জানতো না। বড় মানুষদের মতন গুছিয়ে কথা বলছে। মায়া তো আজকের আগে কখনো এত কথা বলেনি। আর না বাড়ির কারো মুখের উপর কোন কথা বলেছে। এই বোকা সোকা মেয়েটার এত বুদ্ধিমতী হলো কবে? মায়াকে খাওয়ানো শেষ করে খালি প্লেট বাটি নিয়ে নিচে নেমে আসে। ততক্ষণে বাড়ির সকলের খাওয়া শেষ। মাহিরকে দেখে আহনাফ মাহমুদ বলেন, আন্ডারস্কোর কিছু বোঝাতে পেরেছ? আন্ডারস্কোর কি বোঝাবো? উল্টো আমাকেই এত এত জ্ঞান দিয়ে দিল। আমার চেয়ে ওর মাথায় বেশি বুদ্ধি। আমাকে কিছু বলতেই দেয়নি। আন্ডারস্কোর কিছুই বলতে পারেনি? আন্ডারস্কোর না। আন্ডারস্কোর আচ্ছা যাও খেয়ে নাও, তোমার জন্য সানজিদা বসে আছে। আন্ডারস্কোর। বিকেল 4টায় নিজের রুম থেকে বেরিয়ে আসে মায়া। সিঁড়ির কাছাকাছি আসতেই দেখে আলভি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। আলভি নিজেও দেখে মায়াকে। নেভি ব্লু কালারের একটা গাউন পরে আছে। হালকা সাজ সাথে নেভি ব্লু কালারের হিজাব। দেখতে মাশা আল্লাহ লাগছে। আলভি মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়া পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আলভি 2 হাত প্রসারিত করে মায়ার পথ রোধ করে দাঁড়ায়। আন্ডারস্কোর এত সেজে গুজে কোথায় যাচ্ছ? মায়া মুচকি হেসে বলে, আন্ডারস্কোর বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি। যাবেন ভাইয়া? আলভির কপালে কয়েকটা ভাঁজ পড়ে। গম্ভীর স্বরে বলে, আন্ডারস্কোর আবোল তাবোল না বলে সত্যি কথা বলো, কোথায় যাচ্ছ? আর ভাইয়া কাকে ডাকছো? লজ্জা করে না হাজবেন্ডকে ভাইয়া ডাকতে? আন্ডারস্কোর একদম সত্যি কথা। আপনিও চলুন, আমার সাথে পরিচয় করিয়ে দেব আপনার সাথে। শত হোক আপনার ছোট বোনের ভবিষ্যৎ হাজবেন্ড হবে বলে কথা। আর আপনি তো আমার ভাইয়াই। বড় ভাই হিসেবে আপনার অধিকার আছে ছোট বোনের। মাঝপথে থামিয়ে দেয় মায়াকে। রাগে আলভির ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে বলে, আন্ডারস্কোর মজা করা হচ্ছে আমার সাথে? আন্ডারস্কোর একদম না। মায়ার ফোনে রিং বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে আলভির দিকে তাকায়। আন্ডারস্কোর ভাইয়া আসছি আমি, রাতে না হয় আগামী কাল দেখা হবে। দেরি হয়ে যাচ্ছে বাই। বলেই 2 হাতে গাউন উঁচু করে ধরে দৌড়ে নিচে নেমে যায়। আলভি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তখনও। নিজের হুঁশেই নেই যেন। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। যতক্ষণে হুঁশে ফেরে ততক্ষণে মায়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। আলভি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। না থেমে দৌড়েই বাড়ির বাইরে বেরিয়ে আসে। মায়া গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আলভি মায়ার নাম ধরে ডেকে দৌড়ে এগিয়ে যায়। ততক্ষণে মায়া একটি ছেলের বাইকের পেছনে উঠে বসেছে। পেছনে থেকে দেখে আলভি ভাবে ওটা মাহিদ, তাই দৌড়ের গতি কমায়। কিন্তু ছেলেটি যখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় তখন দেখে ওটা অন্য একটা ছেলে। মায়া ছেলেটির কাঁধের উপর হাত রাখে। অন্য হাতে গাউন ধরে রাখে। আলভি কাছে এগিয়ে যেতে যেতেই ছেলেটি বাইক স্টার্ট দিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আলভি বড় বড় চোখ করে তাকিয়ে রইল দুজনের চলে যাওয়ার পথে। এই ছেলে সত্যি সত্যিই মায়ার বয়ফ্রেন্ড? মায়া ওকে রেখে অন্য ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে? সেই জন্যই কি ওর সাথে সংসার করতে চাইছে না? রাগে আলভি দাঁত কিরমির করে। ওর কি করতে ইচ্ছে করছে নিজেও বুঝতে পারছে না। কই আলভি তো এত বছরেও কোন মেয়ের সাথে রিলেশনে জড়াতে পারল না।
মায়াকে যতই অপছন্দ করুক, ভালো না বাসুক, তবুও তো মায়া ওর বউ। বউ রেখে ও তো অন্য কারো সাথে সম্পর্কে জোড়াতে পারল না। যখনই কোন মেয়েকে পছন্দ হয়েছে তখনই ভেতর থেকে কেউ একজন চিৎকার করে বলেছে, আলভি তুই বিবাহিত। তোর বউ আছে। তুই ওকে নিজের জীবনে রেখে অন্য কাউকে ভালোবাসতে পারিস না, কারো সাথে সম্পর্কে জোড়াতে পারিস না। তাই তো এত হ্যান্ডসাম হয়েও এখনো আগের মতোই রয়ে গেছে। মায়া কিভাবে পারল অন্য ছেলের সাথে সম্পর্কে জোড়াতে? রাগে সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। আজকে শুধু বাড়িতে আয়, তারপর তোর ব্যবস্থা করবে। ডেটে যাওয়া, ওর ছোট বোন, ওকে ভাইয়া ডাকা। ড্রয়িং রুমে এসে দাঁড়ায় আলভি। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওকে তখন দৌড়ে বাইরে যেতে দেখে ঐশী রহমান আর মেহবুবা মেহের ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছেন। আলভিকে দেখেই ঐশী রহমান বলেন, এভাবে দৌড়ে কোথায় গিয়েছিলে? কিছু হয়েছে? আর এত রেগে আছো কেন? আলভির গম্ভীর স্বর, বাড়ির মেয়ে কোথায় যায়, কার সাথে যায় খোঁজ খবর রাখো না? কি হয়েছে? মায়া কোথায় গেল? ওর মামার বাড়িতে। কেন? বলে গেছে তোমাদের? হ্যাঁ। কার সাথে গেল? মাহিদ ওর সাথে। মাহিদ ছিল না ওটা। কোনটা? যেই ছেলের সাথে মায়া গেল। কোন ছেলের সাথে গেছে? মায়ের কথায় বিরক্ত হয় আলভি। রেগেই বলে, প্রশ্নটা তো আমি করেছি, মায়া কার সাথে গেল? ছেলেটাকে আমি চিনলে তোমাদের জিজ্ঞেস করতাম নাকি? কে ওই ছেলে? দুই যা একে অপরের মুখের দিকে তাকায়। মাহিদের সাথেই তো মায়ার যাওয়ার কথা। কার সাথে গেল তাহলে? মেহবুবা মেহের বলেন, ছেলেটাকে দেখতে কেমন? লম্বা চওড়া, মাহিদের চেয়ে বয়সে বড় মনে হলো। গায়ের রং শ্যামবর্ণের, ক্লিন শেভ করা। ক্লিন শেভ করা না, ওর দাড়ি ওঠেনি এখনো। ওটা শিপন। কোন শিপন? ছোট ভাইয়ার ছোট ছেলে শিপন। সেই ছোট্ট শিপন? হ্যাঁ। ও এত বড় হয়ে গেছে? হ্যাঁ, শিহাবের চেয়ে শিপনকেই বড় মনে হয়। সবার ছোট শিপন, কিন্তু সবাই ওকেই সবার বড় বলে। বয়সের তুলনায় দ্রুত বড় হয়ে গেছে। পুরো হরলিক্স ফ্যাক্টরি ওকে গুলে খাইয়েছে নাকি? 17 বছরের ছেলেকে 25 বছরের মনে হলো। বলছি না, যে দেখে সেই ওকে সকলের বড় বলে। মায়া মামার বাড়িতে কেন গেল? আজকে শীতলের জন্মদিন। জন্মদিন তো পালন করতে দেয় না। ওরা ছোটরাই নিজেদের মতো করে আনন্দ করে। তাই মাহিদ আর মায়াকে যেতে বলেছিল। মাহির তো বড় হয়ে গেছে, ওকে যেতে বললে যায় না। সেজন্য মায়া আর মাহিদ গেছে। আলভি আর কিছু না বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মায়া ওকে কি বলেছে সেসব আর বলে না মা শাশুড়ি মাকে। মায়া যে শয়তানি করে বলেছে ওকে জ্বালানোর জন্য সেটা বুঝে গেছে। কি বজ্জাত মেয়ে ভাবা যায়? একটুর জন্য মিনি হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে। দুই যা একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ওঠেন। মায়াকে অন্য ছেলের সাথে দেখে আলভি জেলাস। সেজন্যই এত রেগে ছিল। দুজনেই আবার কিচেনের দিকে এগিয়ে যান। কমা শিপন বাইক চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, আপু ভাইয়া তো তোমাকে ডাকলো, কথা বললে না কেন? আর এত তাড়াহুড়ো করছিলে কেন? কে ডাকলো না ডাকলো সেটা নিয়ে তো তোকে ভাবতে হবে না। তুই মনোযোগ দিয়ে বাইক চালা। ফেলে দিস না আবার। রেগে যাচ্ছ কেন? তুই মুখ বন্ধ রাখো। ভাইয়া কেউ নিয়ে আসলে ভালো হতো না? এত যে ভাইয়া ভাইয়া করছিস, তোর কোন জনমের ভাই হয়? তুই চিনিস ওনাকে? আজকের আগে কখনো দেখেছিস? ছোটবেলায় তো দেখেছি। তোর মনে আছে সে কথা? একটু একটু। ঢপ মার আর জায়গা পাস না? ঢপ মার রব কেন? সত্যি কথা বলছি। চুপচাপ বাইক চালা। তুমি তো আলভি ভাইয়াকে ভালোবাসতে আপু। কে বলল তোকে? আমি জানি। ছোট মানুষ ছোটদের মতন থাকবি, বড়দের মতন কথা বলছিস কেন? আমাকে তোমার ছোট মনে হয় এখনো? সবাই আমাকে বড় বলে। শুধু হাত পাই বড় হয়েছিস, বুদ্ধিতে না। কথা বলতে বলতে বাড়িতে এসে পৌঁছায় দুজন। বাইক পার্ক করে রেখে দুজন বাড়ির ভেতরে প্রবেশ করে। মায়াকে দেখেই দৌড়ে আসে শীতল। আলভি ভাইয়ার বউ, আপনার আসার সময় হলো তাহলে? আমি তো ভেবেছিলাম আজকে আসতেই পারবেন না। আপু তোমাকে বলেছি না এই নামে সম্বোধন করবে না আমায়। কেন? এই নামে সম্বোধন করলে তো তুই চুপ করবে কি না? আমি কিন্তু চলে যাব। এত রেগে যাচ্ছিস কেন?
আচ্ছা চুপ করলাম, এখন আয়। বাড়ির সকলের কাছে এগিয়ে যায় মায়া। অনেকগুলো দিন পর মামার বাড়িতে আসা হয়েছে। আন্ডারস্কোর রাত প্রায় 1:30। একা একা ছাদে বসে আছে আলভি। ঘুম দুই চোখের পাতায় ধরাই দিচ্ছে না। রুমে থাকতে থাকতে বিরক্ত হয়ে ছাদে উঠে এসেছে। গরমে ছাদেও ভালো লাগছে না, আবার রুমেও যেতে ইচ্ছে করছে না। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে অনেক আগেই। বিরক্ত হয়ে আবার সিগারেট ধরায়। ওর কেমন যে লাগছে ও নিজেই বুঝতে পারছে না। জার্মানি থাকাকালীন ব্যস্ত সময় পার করত সব সময়। কাজের মধ্যেই বিজি থাকত। আর এখানে আসার পর থেকেই শুয়ে বসে সময় পার করছে। আজকে সময় যেন পার হতেই চাইছে না। কারো সাথে যে কথা বলবে সে উপায়ও নেই। সবাই ঘুমিয়ে আছে এখন। রেলিং এর উপর বসে আবার সিগারেট ধরায়। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে সিগারেটে টান দেয়। ভাবতে শুরু করে অতীত, মায়া আর সেই পুরনো আলভিটাকে। সবকিছু আজ অন্য রকম হতে পারত। ওর আর মায়ার সুখের একটা সংসার হতো। দুজনের মধ্যে আজ এত এত দূরত্ব থাকতো না। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। কোন কিছুই ঠিক নেই, আগেও ছিল না। আন্ডারস্কোর পরের দিন দুপুর পর বাড়ি ফিরে আসে মায়া আর মাহিদ। গত রাতেই ফিরে আসতে চেয়েছিল, তবে ওর মামা মামি কেউই আসতে দেয়নি, রাত বেশি হয়ে গিয়েছিল বলে। ড্রয়িং রুমে এসে কাউকে দেখতে পায় না দুজন। শুধু মেড মায়া রয়েছে, ওই ডোর খুলে দিয়েছে। বাকি সবাই হয়তো নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছে। কমা কমা আসরের নামাজের পর নিজের রুম থেকে বেরিয়ে আসে আলভি। গত রাতে সারারাত জেগেছিল। সকালে খাবার খেয়ে ঘুমিয়েছিল, তাই সারা দিন ঘুমিয়েই পার করল। ড্রয়িং রুমে এসে দেখে মাহিদ সোফায় বসে ফোন দেখছে ভাতিজিকে কোলে নিয়ে। নাহার বেগম অন্য সোফায় বসে তাসবিহ পাঠ করছেন। আশেপাশে নজর বুলায় আর কাউকে দেখতে পেল না। মায়া বোধহয় নিজের রুমে রয়েছে। হেঁটে এগিয়ে এসে বসে মাহিদের পাশে। মাহিদ ঘাড় ঘুরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। আলভি হাত বাড়িয়ে মান্তাসাকে কোলে তুলে আদর করে। মাহিদের দিকে তাকিয়ে বলে, আন্ডারস্কোর কখন এসেছিস? আন্ডারস্কোর দুপুরের পরেই। আন্ডারস্কোর যা, তৈরি হয়ে আয়। আন্ডারস্কোর কেন? কোথায় যাব? আন্ডারস্কোর মার্কেটে। আন্ডারস্কোর আমি? আন্ডারস্কোর হ্যাঁ, সাথে তোর বাইকের চাবিও নিয়ে আসিস, যা এখন। মাহিদকে বসে থাকতে দেখে তাড়া দিয়ে বলে, আন্ডারস্কোর যা। মাহিদ উঠে চলে যায় তৈরি হওয়ার জন্য। আলভি মান্তাসাকে নিয়ে মেতে ওঠে। মেয়েটাকে ওর কাছে দারুণ লাগে। একদম পুতুলের মতো দেখতে। কি সুন্দর করে ওকে ছোট আব্বু ডাকে। ছোট ছোট হাত দিয়ে গালে ছুঁয়ে দেয়, চুমু খায়। আধো আধো বলিতে হাজারো কথা বলে। 5 মিনিটেই তৈরি হয়ে আসে মাহিদ। মান্তাসাকে দাদির পাশে বসিয়ে দেয় আলভি। দাদির মুখের দিকে তাকিয়ে বলে, আন্ডারস্কোর তোমার কিছু লাগবে? আন্ডারস্কোর না। দাদির অভিমান ভরা গলার স্বর। আন্ডারস্কোর এখনো রেগে আছো? আন্ডারস্কোর আমি কে হই তোর যে তোর উপর রেগে থাকবো? আন্ডারস্কোর আচ্ছা, ফিরে এসে তোমাকে বোঝাব তুমি আমার কে হও। এখন আসছি, উম্মা। দুই ভাই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাইকের কাছে এসে দাঁড়ায় দুজন। মাহিদ চাবি এগিয়ে দেয় আলভির দিকে। আন্ডারস্কোর এদিকে দিচ্ছিস কেন? আন্ডারস্কোর চালাও। আন্ডারস্কোর আমি? আন্ডারস্কোর তাহলে কে? আন্ডারস্কোর হাত পা ভাঙতে চাস? আন্ডারস্কোর মানে? আন্ডারস্কোর আমি বাইক চালাতে পারি না। তুই চালা, আমি পেছনে বসছি। অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে থাকে মাহিদ। আন্ডারস্কোর তুমি বাইক চালাতে পারো না? আন্ডারস্কোর না, দেরি হয়ে যাচ্ছে, বেশি কথা না বলে বস তো সামনে। আন্ডারস্কোর আমি ভেবেছি তুমি চালাবে। তুমি চালাতে পারো না, তাহলে গাড়ি নিয়ে যাই। আন্ডারস্কোর না, আমি বাইকেই যাব। আর কথা না বাড়িয়ে সামনে উঠে বসে মাহিদ। পেছনে বসে আলভি। আন্ডারস্কোর আমি যত দিন আছি তত দিনে তুই আমাকে বাইক চালানো শিখাবি। আন্ডারস্কোর আচ্ছা। বাইক স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে দুজন। কিছুটা এগিয়ে আসার পর হঠাৎ বাইক থামায় মাহিদ। আলভি বিরক্ত হয়ে বলে, আন্ডারস্কোর মাঝ রাস্তায় থামাচ্ছিস কেন? আন্ডারস্কোর সামনে দেখো। সামনে তাকায় আলভি। একটি মহিলা দাঁড়িয়ে আছে একটা বাড়ির সামনে। দুই হাতে দুটো 5 বছরের বাচ্চার হাত। পাশেই 7-8 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে একটু একটু পরিচিত মনে হলো আলভির। তবে পুরোপুরি মনে পড়ছে না মেয়েটাকে। কিছু সময় তাকিয়ে থাকার পর বলে, আন্ডারস্কোর কে ওই মহিলা? আর ওনাকে দেখতে বলছিস কেন? আন্ডারস্কোর চিনতে পারছো না কে ওটা? আন্ডারস্কোর উহু। আন্ডারস্কোর তোমার এক্স ভাইয়া। চমকে ওঠে আলভি। আবার তাকায় সামনের দিকে। যা ভেবেছিল এখন তাই দেখছে। 3 বাচ্চার মা হয়ে গেছে মারিয়া। একটু পরেই মুচকি হেসে বলে, আন্ডারস্কোর ওই মহিলা মারিয়া? আন্ডারস্কোর হ্যাঁ। আন্ডারস্কোর এত বড় বড় ছেলে মেয়ে ওর? আন্ডারস্কোর তুমি জার্মানি চলে যাওয়ার পরের বছর বিয়ে করেছিলে পালিয়ে গিয়ে।
3 বছর পর বড় ছেলেকে কোলে নিয়ে ফিরে এসেছিল দুজন। তারপর 5 বছর আগে যমজ ছেলে মেয়ে হয়েছে। কার সাথে পালিয়ে গিয়েছিল? সিয়ামের সাথে? না। অবাক হয় আলভি। তাহলে কার সাথে? এই বাড়ির বড় ছেলে তারেক রহমানের সাথে। তারেক ভাইয়ার ফ্রেন্ড ছিল না? হুম। আলভি হেসে বলে। সিয়ামকেও ছ্যাঁকা দিয়েছে নাকি সিয়াম ওকে ছ্যাঁকা দিয়েছে? তুমি বেঁচে গিয়েছিলে, নয়তো কয়েক দিন পর তোমাকেই ছ্যাঁকা দিয়ে দিত। মানে? সিয়ামের সাথে ওর আগে থেকেই সম্পর্ক ছিল। তুই জানলি কিভাবে? এটা তো সবাই জানতো। তুমি ফুপুদের বাড়িতে থাকতে তাই জানতে না কিছু। ভাই ভীষণ আফসোস হচ্ছে। কেন? এক্স 3 বাচ্চার মা হয়ে গেছে আর আমি এখনো এক বাচ্চার বাপ হতে পারিনি। সেটা তোমার দোষ। হুম। চল এখন এখান থেকে নয়তো হার্ট অ্যাটাক চলে আসবে। এক্সকে অন্যের বাচ্চার মা হতে দেখে মাহিদের মাথায় চাটি মারে আলভি। দাঁতে দাঁত চেপে বলে, উল্টা পাল্টা কথা বলবি তো লাথি দিয়ে তোর মাজার হাড্ডি ভেঙ্গে দেব বেয়াদব। আমি এখনো বাপ হইনি সেজন্য অ্যাটাক চলে আসবে। বোনকে অল্প বয়সে বিধবা না করতে চাইলে বাইক টান দে শালা। শপিং মলে এসে পৌঁছায় দুই ভাই। আলভি লেডিস শপে প্রবেশ করে। আলভি লেডিস শপে কেন প্রবেশ করলো বুঝতে পারছে না মাহিদ। কার জন্য কি কিনবে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। বড় ভাইয়ের কথা শুনে ভেতরে প্রবেশ করে। মায়ার কত সাইজের বোরকা লাগে? হ্যাঁ। বয়রা নাকি? মায়ার কত সাইজের বোরকা লাগে? কেন? এত প্রশ্ন তো তোকে করতে হবে না। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। 54 সাইজ একটু শর্ট হয় আবার 56 একটু লং হয়ে যায়। আলভি 56 সাইজের 6টা বোরকা নেয়। 1 ডজন হিজাব নেয়। নিকাব নেয়। কয়জনের জন্য নিচ্ছ? শুধু বউয়ের জন্য। এতগুলো কেন? পড়বে তাই। তাই বলে এতগুলো? আলভি উত্তর দেয় না। মা, শাশুড়ি, দাদি, ভাবি, মান্তাসা আর মেড মায়ার জন্য ড্রেস নেয় নিজের পছন্দের। একজন ছুটা ভুয়া আসে সকালে, দুপুরে চলে যায় তার জন্যও শাড়ি নেয়। মাহিদ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে কিছু বলে না। লেডিস শপ থেকে বেরিয়ে জেন্টস শপে প্রবেশ করে। সকলের জন্য নেয় সাথে নিজের জন্যও নেয়। আসার সময় কয়েকটা ড্রেস নিয়ে এসেছিল। আলভি ওর চোখ যায় ছোট ভাইয়ের দিকে। ওর কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে মাহিদ। একটি সুন্দরী মেয়ে মাহিদের এক হাত জড়িয়ে ধরে খুশিতে গুলগুলা হয়ে কথা বলছে। মাহিদের চোখে মুখে চোর চোর ভাব। মেয়েটিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু মুখে কিছু বলতে পারছে না। মেয়েটি বাবু, সোনা, বেইবি ডেকে যাচ্ছে আর এটা সেটা প্রশ্ন করছে। মাহিদ জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে আস্তে আস্তে বলে, লিনা তোমাকে আগেই তো বলেছি আমার বাড়ির কারো সামনে মনের ভুলেও আমার ধারে কাছে ঘেসবে না। সেখানে এভাবে ধরে দাঁড়িয়ে আছো কেন? দূরে সরো। মাহিদ এখানে তো তোমার ফ্যামিলির কেউ নেই। কে বলেছে কেউ নেই? সামনেই ভাইয়া দাঁড়িয়ে আছে আর এদিকেই তাকিয়ে আছে। লিনা সামনে তাকায়। কেউ নেই মাহিদের ফ্যামিলির। কেউ তো নেই সামনে। সাদা শার্ট পরা যেই ছেলেটা দাঁড়িয়ে আছে ওটাই আমার মেজো ভাইয়া মানে আলভি ভাইয়া। মেয়েটা তড়িৎ গতিতে আবার সামনের দিকে তাকায়। আলভি ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটাকে। বুঝেও গেছে বোধ হয়। দ্রুত মাহিদকে ছেড়ে দেয় লিনা। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আলভি ডেকে ওঠে। এই মেয়ে দাঁড়াও। দাঁড়িয়ে যায় লিনা। ভবিষ্যৎ ভাসুরের সামনে এভাবে মাহিদকে ধরে দাঁড়িয়েছিল, আবার কি কি নামে সম্বোধন করলো ভাবতেই লজ্জায় দৃষ্টি নামিয়ে রাখে। আলভি এগিয়ে এসে দাঁড়ায় দুজনের সামনে। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী আর কিউট। নাম কি তোমার? লিনা ফেরদৌস। বাড়ি কোথায়? মিরপুর। মাহিদের সাথে কত দিনের সম্পর্ক? লিনা চোখ তুলে একবার আলভির মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। 3 বছরের। বাড়িতে কে কে আছে? আমি, ভাইয়া, আব্বু আর আম্মু। আচ্ছা যাও এখন। লিনা দ্রুত পায়ে চলে যায় ওদের সামনে থেকে। আলভির সাথে কথা বলার সময় হাত পা সহ পুরো শরীর কাঁপছিল। কোন দুঃখে আজ এখানে এসেছিল? আলভি মাহিদের দিকে তাকায়। মাহিদ চোরা চোখে দেখছে ওকে। তলে তলে এত দূর? 3 বছর ধরে প্রেম করো তাই না? ভাইয়া বাড়িতে কাউকে বলবে না প্লিজ। নো, নো, নো। প্লিজ ভাইয়া তোমার পায়ে পড়ি, বলবে না কাউকে।
আন্ডারস্কোর বাড়িতে ফিরে সবার আগে এই কথাটাই সকলকে বলবো আমি। সকলের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে। আন্ডারস্কোর না ভাইয়া প্লিজ। আন্ডারস্কোর আমার সাথে যেটা হয়েছে তোর সাথেও সেটাই হবে। তোর সাথে কেন উল্টো নিয়ম হবে? আন্ডারস্কোর তুমি যা বলবে সব শুনবো আমি। তাও কাউকে বলবে না প্লিজ। আন্ডারস্কোর আমি যা যা বলবো সব শুনবি? আন্ডারস্কোর হ্যাঁ। আন্ডারস্কোর পরে তো আবার পল্টি নিবি না? আন্ডারস্কোর একদম না। আন্ডারস্কোর যদি আমার কথা না শুনিস তাহলে সেদিনই তোর বিয়ে করিয়ে দেব অন্য মেয়ের সাথে। মাহিদ ফ্যাল ফ্যাল করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। বাড়ির মানুষজনের ভয় বাড়িতে থাকাকালীন গার্লফ্রেন্ডের সাথে কথাই বলে না। পই পই করে আগেই বলে দিয়েছে ওর ফ্যামিলির কারো সামনে ভুলেও যেন ওর সাথে কথা বলতে না আসে। কে জানে হতেও পারে ও প্রেম করছে বলে ওর বাড়ির সবাই আলভির মতো ওকেও ধরে বেঁধে কোনো এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। ও অপেক্ষা করছে পড়াশোনা শেষ হওয়ার। শেষ হলে সাহস জুগিয়ে তখন বাড়ির সবাইকে বলবে লিনার কথা। ততদিন লুকিয়ে লুকিয়েই প্রেম করে যাবে। কিন্তু আজকে বড় ভাইয়ের সামনে ধরা পড়েই গেল। এখন এই বজ্জাত আলভি ওকে দিয়ে কি করাবে কে জানে। আন্ডারস্কোর চল বাড়িতে যাই এখন, সব কিছু নেওয়া শেষ। ব্যাগগুলো হাতে নে। হেঁটে এগিয়ে গিয়ে দুই হাতে শপিং ব্যাগ তুলে নেয়। আলভি নিজেও নেয় কতগুলো। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে মাহিদ বলে, আন্ডারস্কোর গাড়ি নিয়ে আসলে ভালো হতো না? এতগুলো ব্যাগ নিয়ে বাইকে করে যাওয়া কষ্ট হয়ে যাবে। আন্ডারস্কোর কষ্ট হবে কেন? আন্ডারস্কোর বসলেই বুঝতে পারবে। বাইকের কাছে এগিয়ে আসে দুজন। বাইরে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। নিয়ন বাতির আলোয় আলোকিত চারপাশ। মাহিদ সামনে বসে, পেছনে বসে আলভি। আলভির দুই হাতে শপিং ব্যাগগুলো। আন্ডারস্কোর শক্ত হয়ে বসো, পেছনে থেকে পড়ে যেও না আবার। আন্ডারস্কোর বোনকে বিধবা না করতে চাইলে আস্তে আস্তে চালাবি। আন্ডারস্কোর একটা কথা জিজ্ঞেস করি? আন্ডারস্কোর কর। আন্ডারস্কোর রেগে যাবে না তো? আন্ডারস্কোর রেগে যাওয়ার মতো হলে অবশ্যই রেগে যাব আর তোকে লাথি দিয়ে বাইক থেকে ফেলে দেব। আন্ডারস্কোর তাহলে থাক। আন্ডারস্কোর না থাকবে কেন? তোকে বলতেই হবে এখন, নয়তো তুই নাম বাইক থেকে। আন্ডারস্কোর তুমি তো মায়াকে পছন্দ করতে না ভাইয়া। সবাই বলল তালাক দেওয়ার জন্য দেশে এসেছো। তাহলে এখন সংসার করতে চাইছো কেন? তোমার হাব ভাব দেখে তো মনে হয় মায়াকে ভালোবাসো। আন্ডারস্কোর ভালোবাসি বলেই তো সংসার করতে চাইছি। আন্ডারস্কোর সত্যি সত্যিই ভালোবাসো? আন্ডারস্কোর তো মিথ্যে বলছি নাকি? আন্ডারস্কোর কবে থেকে? আন্ডারস্কোর কি? আন্ডারস্কোর ভালোবাসো? আন্ডারস্কোর যেদিন তোর বোন আমার মাথায় ডিম ফাটিয়ে ওয়েলকাম করেছিল। আন্ডারস্কোর সত্যি? আন্ডারস্কোর হুম। আন্ডারস্কোর মায়া তোমার উপর ভীষণ রেগে আছে। অভিমানও করেছে অনেক। তোমার নাম শুনলেই যেন কেমন করে ওঠে। শুনতেই পারে না তোমার নাম, তোমার কথা। আন্ডারস্কোর তুই শোনাবি দিন রাত 24 ঘন্টা। আন্ডারস্কোর বুড়ো হওয়ার আগেই আমাকে টাক বানিয়ে দেবে। কমা কমা। বাড়িতে ফিরে আসে দুজন। দুই হাতে শপিং ব্যাগ ধরে রেখে আলভির হাত ব্যথা হয়ে গেছে। সবগুলো মাহিদের হাতে ধরিয়ে দিয়ে বলে, আন্ডারস্কোর ব্যাগগুলো অনেক ভারী। আমার হাত ব্যথা হয়ে গেছে। আন্ডারস্কোর বলেছিলাম গাড়ি নিতে। আন্ডারস্কোর পাছায় লাথি খেতে না চাইলে এক কথা বারবার বলা বন্ধ করে ভেতরে চল। শপিং ব্যাগগুলো সোফার উপরে রেখে বসে পড়ে মাহিদ। মাহিদের পাশে বসে আলভি। বাড়ির সবাই সোফায় উপস্থিত রয়েছে। এতগুলো শপিং ব্যাগ দেখে সবাই দুজনের দিকে তাকিয়ে আছে। কি এনেছে এত? আলভি মান্তাসার দিকে তাকিয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করে মায়া ভরা স্বরে ডেকে ওঠে, আন্ডারস্কোর আম্মা আমার কাছে আসো। মান্তাসা মাহিরের কোল থেকে তাড়াহুড়ো করে নেমে দৌড়ে আসে আলভির কাছে। কোলে উঠেই শক্ত করে গলা জড়িয়ে ধরে বলে, আন্ডারস্কোর কোথায় গিয়েছিলে? আন্ডারস্কোর আমার আম্মার জন্য চকলেট কিনতে। পরি সাজানোর জন্য ড্রেস কিনতে। আন্ডারস্কোর এনেছো? আন্ডারস্কোর হুম। আন্ডারস্কোর চকলেট খাবো। শপিং ব্যাগের ভেতর থেকে একটা বড় চকলেট বের করে মান্তাসার হাতে দেয় আলভি। চকলেট পেয়ে খুশিতে আলভির দুই গালে দুটো চুমু খেয়ে কোল থেকে নেমে যায় তাড়াহুড়ো করে। চকলেট হাতে দৌড়ে যায় দাদার কাছে। চকলেট দেখিয়ে বলে, আন্ডারস্কোর দেখো কত বড় চকলেট। চোখ মুখ থেকে খুশি উপচে পড়ছে। ওর হাসিতে পুরো ড্রয়িং রুম ভরে উঠেছে। সানজিদা আলভির দিকে তাকিয়ে বলে, আন্ডারস্কোর ভাইয়া ওর দাঁতে এমনিতেই সমস্যা। এত বড় চকলেট খেলে দাঁত তো একটাও থাকবে না। আন্ডারস্কোর কয়েক বছর পরেই নতুন দাঁত গজিয়ে যাবে। ওর খুশির চেয়ে দাঁত বড় নাকি? সানজিদা হা করে তাকিয়ে রইল আলভির মুখের দিকে। এইটা কোন কথা? আন্ডারস্কোর আম্মা এদিকে আসো। এগিয়ে আসে মান্তাসা। 3টা শপিং ব্যাগ মান্তাসার হাতে দেয়।
আন্ডারস্কোর এগুলো নিতে পারবে? তিনটাই কিন্তু তোমার। ভুলেও কিন্তু চকলেটের ভাগ তোমার আম্মুকে দেবে না। লুকিয়ে রাখবে, নয়তো তোমার আম্মু চুরি করে খেয়ে নেবে তোমার চকলেট, বুঝতে পেরেছ? মাথা নাড়ায় মান্তাসা। ব্যাগগুলো টেনে নিয়ে বাবার কাছে এগিয়ে যায়। আলভির কথা শুনে লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢেকে নেয় সানজিদা। আলভি ভুল কিছু বলেনি। মান্তাসাকে চকলেট এনে দিলে বেশিটুকু সানজিদা নিজেই খেয়ে নেয়। যেহেতু মান্তাসার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, তাই মিষ্টি খাবার ওকে কম খাওয়ায়, চকলেট তো আরও কম। আলভির এমন কথা শুনে বাকি সকলের মুখেও হাসি ফুটে ওঠে। আলভি একে একে সকলের হাতে শপিং ব্যাগ তুলে দেয়। শুধু বাকি থাকে মায়া। ওকে কিছু দেয় না। এখনো অনেকগুলো শপিং ব্যাগ রয়েছে সোফার উপর। আলভি বাকি ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়। তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে। সবাই একবার মায়া তো আরেকবার আলভির দিকে তাকায়। মায়া নিজের মতো ফোন দেখতে ব্যস্ত। আলভি কোন কিছু ওকে দিলে ও নিজেই নিত না। দেইনি, ভালো হয়েছে। কিছু সময় পর সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মাহিদ। মায়ার দিকে তাকিয়ে বলে, আন্ডারস্কোর মায়া, একটু আয় তো। আন্ডারস্কোর কেন? আন্ডারস্কোর দরকার আছে, আয় তাড়াতাড়ি। মায়ার হাত ধরে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। এসে দাঁড়ায় মায়ার রুমের সামনে। আন্ডারস্কোর তুই ভেতরে যা, আমি ব্যাগটা রেখে আসছি। আন্ডারস্কোর কি বলবে এখনই বলো। আন্ডারস্কোর তুই ভেতরে যা, আসছি আমি। মায়া নিজের রুমে প্রবেশ করে। বেডের দিকে এগিয়ে যেতেই হঠাৎ পেছনে থেকে ডোর লক করার শব্দ হয়। চমকে উঠে পেছনে ফিরে তাকাতেই দেখে আলভি দাঁড়িয়ে আছে। আলভিকে দেখেই হার্টবিট বেড়ে যায়। বুকের ভেতর আবার কাঁপতে শুরু করে। আলভি এক কদম করে এগিয়ে আসে মায়ার দিকে। মায়া পিছিয়ে যেতে যেতে কম্পিত স্বরে বলে, আন্ডারস্কোর আপনি এখানে কেন? ডোর লক করেছেন কেন? আলভি বলে, না কিছু। বেড থাকায় আর পেছাতে পারে না মায়া। আলভি একেবারে মায়ার কাছাকাছি এসে দাঁড়ায়। দুজনের মাঝে এক হাত সমান দূরত্ব রয়েছে। আন্ডারস্কোর বের হন আমার রুম থেকে। আন্ডারস্কোর বের হওয়ার জন্য তো আসিনি। আন্ডারস্কোর বের হন। আন্ডারস্কোর যদি না বের হই। আন্ডারস্কোর কেন হবেন না? আন্ডারস্কোর আমি তো এসেছি তোমার কাছেই। আন্ডারস্কোর কেন এসেছেন? আন্ডারস্কোর ভালোবাসি বলে। আলভির মুখে সহজ স্বীকারোক্তি শুনে তাকিয়ে থাকে মায়া। আন্ডারস্কোর আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকো কেন? আন্ডারস্কোর কোথায় পালিয়ে পালিয়ে থাকি? আন্ডারস্কোর আমি সামনে আসলেই তো শুধু পালাই পালাই। ভয় পাও আমাকে? আন্ডারস্কোর ভয় পেতে যাব কেন? আন্ডারস্কোর কাঁপছো কেন তাহলে? আন্ডারস্কোর কোথায় কাঁপছি? আন্ডারস্কোর এই যে তোমার শরীর কাঁপছে, হাত কাঁপছে, কথা বলতে তো ঠোঁট আর গলার স্বরও কাঁপছে। আন্ডারস্কোর আমি মোটেও ভয় পাই না আপনাকে। এখন সরুন আমার সামনে থেকে। আন্ডারস্কোর পারলে সরাও। মায়া রেগে তাকিয়ে থাকে আলভির মুখের দিকে। মোটেও ভয় না মায়া এই লোককে, হুহো। আন্ডারস্কোর সরুন সামনে থেকে। আন্ডারস্কোর সুন্দর করে বলো। আন্ডারস্কোর কি? আন্ডারস্কোর সরার জন্য। আন্ডারস্কোর ভালোভাবেই তো বলছি। আন্ডারস্কোর উহু এভাবে না। আপনি করে না বলে তুমি করে বলো। সুন্দরভাবে মিষ্টি করে বলো, সামনে থেকে একটু সরো জানু। মায়া দাঁত কিরমির করে বলে, আন্ডারস্কোর জীবনেও না। আন্ডারস্কোর বলো না প্লিজ যান। আন্ডারস্কোর পারবো না আমি, সরুন সামনে থেকে আর বের হন আমার রুম থেকে। আন্ডারস্কোর আমিও সরতে পারবো না, কোথাও যাবও না। আজকে রাতে এখানেই থাকবো তোমার সাথে। মায়া রেগে চেঁচিয়ে আলভির দিকে আঙ্গুল তুলে বলে, আন্ডারস্কোর খুন করে ফেলবো, বের হন আমার রুম থেকে। আন্ডারস্কোর তুমি খুন করতে চাইলে আমি খুন হতেও রাজি। মায়া বলে, না কিছু। আলভি বেডের উপর থাকা ব্যাগগুলো দেখিয়ে বলে, আন্ডারস্কোর ওগুলো তোমার। মায়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। এতক্ষণ তো নজরেই আসেনি এগুলো। আন্ডারস্কোর লাগবে না আমার কিছু। এগুলো নিয়ে বের হন আমার রুম থেকে। আন্ডারস্কোর বারবার এক কথা না বললে তোমাদের দুই ভাই বোনের পেটের ভাত হজম হয় না? মায়া বলতে গিয়েও বলে, না কিছু। আন্ডারস্কোর ব্যাগের ভেতর বোরকা হিজাব আছে। এখন থেকে বাইরে বেরোলে বোরকা হিজাব পরে তারপর বের হবে। আন্ডারস্কোর বোরকা হিজাব আছে আমার। আন্ডারস্কোর তাহলে গতকাল পরনি কেন? আন্ডারস্কোর লম্বা গাউন পরে গিয়েছিলাম তাই পরিনি। আন্ডারস্কোর নিকাব পরনি কেন? আন্ডারস্কোর পরি না। আন্ডারস্কোর নেক্সট টাইম বাইরে বের হলে বোরকা হিজাব নিকাব পরে তারপর বের হবে। বাইরের কোন ছেলে যেন ভুলেও আমার সুন্দরী বউয়ের কিউট গোলুমোলু ফেস দেখতে না পায়। আন্ডারস্কোর 100 বার দেখবে তাতে আপনার কি? আন্ডারস্কোর অবশ্যই আমার অনেক কিছু। বাইরের কেউ কেন আমার বউকে দেখবে? দেখে দেখে তো বদ নজর লাগিয়ে দেবে। আন্ডারস্কোর সরুন আমার সামনে থেকে। আন্ডারস্কোর সরব না। আন্ডারস্কোর তালাক দিয়ে মুক্ত করুন আমাকে।
আন্ডারস্কোর দেব না। আন্ডারস্কোর কেন? আন্ডারস্কোর কেন আবার? ছোটবেলায় আমার কোলে হাগুমুতু করে এখন আরেক ব্যাডাকে বিয়ে করে সেই ব্যাডার বাচ্চার হাগুমুতু পরিষ্কার করবে সেটা আমি হতে দেব? নো নেভার। আলভির কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে যায় মায়ার। ও আলভির কোলে ছোটবেলায় হাগুমুতু করেছে? সিরিয়াসলি? চলবে।